আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলা ডিজিটাল একাডেমি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের এই পেজে এসএসসি 2026 ব্যাচের জন্য বাংলা প্রস্তুতি ক্লাস চলছে, ফ্রি ক্লাস। আজকে আমরা সমাস নিয়ে আলোচনা করব। এটি রয়েছে পরিচ্ছেদ 12। পরিচ্ছেদ 12 সমাস পর্ব 1, অর্থাৎ পর্ব 1 নিয়ে আমরা যে আলোচনা করব সেখানে সমাস আসলে কি বলে, সমাসের ক্ষেত্রে আমরা সমাস অর্থ কি বোঝাচ্ছে, যে মিলন, তারপর সংক্ষেপ, বহুপদের একপদীকরণ। সমাস শব্দের ক্ষেত্রে যে তিনটি অর্থ রয়েছে, এই তিনটি আমরা পেয়ে থাকি। সমাস বলতে বোঝাচ্ছে মিলন, সংক্ষেপ, বহুপদের একপদীকরণ। কিভাবে? যখন আমরা বলছি মহান যে রাজা, মহারাজ, ফলে মহান যে রাজা যখন বলছি, এখানে আমরা খেয়াল করছি যে একের অধিক পদ রয়েছে। এই পদগুলো সংক্ষিপ্ত হয়ে একটি মাত্র পদে রূপান্তরিত হয়েছে, ফলে এটিকে আমরা বলতে পারি যে মিলিত রূপ, এখানে মিলন ঘটেছে। দ্বিতীয় যে অর্থ রয়েছে সেটি হচ্ছে সংক্ষেপ। তাহলে এই যে একটি বাক্য আমরা পেলাম, এই পুরো বাক্যটি কি হলো? সংক্ষেপ হয়ে এখানে মহারাজ হলো। আবার এখানে বলছি বহুপদের একপদীকরণ। তাহলে বহুপদের একপদীকরণ যখন আমরা বলছি, তখন আমরা কি পাচ্ছি? এখানে আমরা খেয়াল করব বহুপদ কোন হিসেবে আমরা বলছি। এই যে এখানে পদ রয়েছে মহান, যে, তারপর রয়েছে রাজা। ফলে মহান যে রাজা সেটি মিলিত হয়ে একটি পদে রূপ লাভ করেছে, সেটিকে আমরা বলছি সমস্ত পদ। তাহলে সমাস কেন প্রয়োজন? সমাসের প্রয়োজন হচ্ছে নতুন শব্দ গঠনের জন্য সমাস প্রয়োজন। নতুন শব্দ গঠন করে। আমরা যদি বলি মহান যে রাজা শিকারে গেলেন, এরপর যদি বলি যে মহান যে রাজা বনে গিয়ে প্রথমে বিশ্রাম নিলেন। খেয়াল করুন যে মহান যে রাজা শিকারে গেলেন, মহান যে রাজা বনে গিয়ে প্রথমে বিশ্রাম নিলেন। এরপর যদি বলি মহান যে রাজা শিকারের জন্য নতুন পোশাক পরিধান করলেন, মহান যে রাজা এরপর বাঘ শিকার করলেন। এই যে বারবার বলছি মহান যে রাজা, তাহলে সেটি কিন্তু শুনতে খারাপ দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে। বারবার মহান যে রাজা আমাদের বলার প্রয়োজন নেই, ফলে এটি বাক্যের যে সৌন্দর্য, শ্রুতি মাধুর্য, এটি প্রয়োগ করতেও কি আমরা পাচ্ছি, যে শ্রুতি মাধুর্য ঠিক করতেও আমরা এই সংক্ষেপ করে থাকছি। ফলে সমাসের ক্ষেত্রে আমরা বলছি সমাস হচ্ছে মিলন,
এর অর্থ হচ্ছে মিলন, তারপর হচ্ছে সংক্ষেপ। দেখুন যে এই যে অংশটুকু রয়েছে সেটি সংক্ষেপ হয়ে একটা পদে পরিণত হয়েছে, এবং বহু পদের একপদীকরণ যখন বলছি তা সেটিও কিন্তু এই যে আমরা ব্যাস বাক্যটি লিখেছি সেটিকে সমর্থন করছে। তাহলে সমাসের অর্থ রয়েছে, এবং সমাস কেন প্রয়োজন? নতুন শব্দ গঠনের জন্য সমাস প্রয়োজন। বাংলা ভাষায় কিন্তু যা ব্যবহার করি তা সবই আমরা সাধিত শব্দ পেয়ে থাকি। তাহলে শব্দ গঠনের একটি উপায় হচ্ছে সমাস। সমাস কি? সমাসকে আমরা বলবো যে শব্দ গঠনের উপায়। দেখুন এই যে আমরা যখন রান্না করি বিভিন্ন রকম পদ বা বিভিন্ন রকম উপাদান উপকরণ ব্যবহার করে থাকি, যেমন আলু, পটল, তারপর তেল, লবণ, এই সব কিছু, মাছ, সবজি, এগুলো সব কিছু মিলে কি হয়? একটি তরকারি হয়, একটি রেসিপি হয়। তাহলে সেই রেসিপিটা হচ্ছে সমস্ত পদ, আর এই যে বিভিন্ন উপকরণ ব্যবহার করলাম সেগুলো হচ্ছে সমসমান পদ বা উপাদান। আমরা সে জায়গায় আসবো, তার আগে আমরা পড়ছি যে সমাসের অর্থ কি বোঝাচ্ছে। সমাসের অর্থ হচ্ছে মিলন, সংক্ষেপ, বহুপদের একপদীকরণ। এবং এখানে খেয়াল করতে হবে যে সমাস আসলে কেন ব্যবহৃত হয়? নতুন শব্দ গঠনের জন্য সমাস ব্যবহৃত হয়। এখানে আমরা আরেকটি উদাহরণ দিব, সেটি এরকম যে আমার হাতে একটি নির্দেশক কাঠি রয়েছে। এই যে নির্দেশক কাঠি, দেখুন এটি অনেক বড়, লম্বা। এই যে নির্দেশক কাঠি, সেটিকে আমরা কি করব? এখানে বোর্ডে স্থাপন করব। যে বোর্ডে যদি স্থাপন করি তাহলে এখানে একটা অংশ, এখানে একটা অংশ, আবার এই যে এখানে একটা ভাঁজ রয়েছে, এখানে একটা 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 রয়েছে। ফলে এটিকে আমরা এখানে যে স্থাপন করলাম নির্দেশক কাঠি, তাহলে একটা লং একটা স্টিক আমরা এখানে বলতে পারছি। কিন্তু এটিকে কিন্তু আমরা ছোট করতে পারবো, এই যে ছোট করে ফেললাম। তাহলে ছোট করে ফেললে এই যে আমরা একটি কলমের মতো পেলাম, সেটিকে আমরা যদি এখানে স্থাপন করি তাহলে এটি দাঁড়াচ্ছে এরকম, এরকম। তার মানে এই পর্যন্ত আমরা এই লম্বা বিষয়টাকে আমরা কোন পর্যন্ত নিয়ে আসলাম? যে এইটাকে আমরা এখানে নিয়ে আসলাম। তাহলে এই যে মিলন, তার মানে এটি কি হয়ে যাচ্ছে? দেখুন এই যে এটি মিলিত হয়ে যাচ্ছে, মিলিত হয়ে ছোট হয়ে যাচ্ছে। ছোট হয়ে যাওয়াকে আমরা বলবো সংক্ষেপ। আবার আমরা এটিও বলতে পারি যে এটি বহু অংশে বিভক্ত। এখানে একটা অংশ, এখানে একটা অংশ, এখানে একটা অংশ, এখানে একটা অংশ, এখানে, এরকম এটি বহু পদ থেকে এক পদে রূপান্তরিত হয়েছে। তার মানে এখানে একটি পদে আমরা রূপান্তরিত করে ফেলছি। তার মানে সমাসের ক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে মিলন, সংক্ষেপ, বহুপদের একপদীকরণ তিনটি কিন্তু পরীক্ষায় আসে। তাহলে সমাস শব্দের অর্থ আমরা পেয়ে গেলাম। এরপর আমরা দুটি বাক্য লিখব। প্রথম বাক্য, পরীক্ষা সমূহের নিয়ন্ত্রক। পরীক্ষা সমূহের নিয়ন্ত্রক পরীক্ষার সময়সূচি সংক্রান্ত পরীক্ষার সময় নিয়ন্ত্রক, পরীক্ষার সময়সূচি সংক্রান্ত, পরীক্ষার সময় সংক্রান্ত সূচি, পরীক্ষার সময় সংক্রান্ত সূচি স্কুল ও কলেজে পাঠানোর নির্দেশ
দিয়েছেন। ফলে এখানে আমরা কি পাচ্ছি, পরীক্ষার সময়ের নিয়ন্ত্রক, এটিকে আমরা যখন দ্বিতীয় বাক্য লিখছি, যে পরীক্ষা নিয়ন্ত্রক তারপর সময়সূচি, স্কুল কলেজে, এ পর্যন্ত আমরা লিখে নিলাম। পরীক্ষা নিয়ন্ত্রক পরীক্ষার সময়সূচি স্কুল কলেজে পাঠানোর নির্দেশ দিয়েছেন। খেয়াল করুন, এখানে আমরা দুটি বাক্য লিখেছি এবং এই দুটি বাক্যের ক্ষেত্রে আমরা কি পার্থক্য পাচ্ছি, যে পরীক্ষা সমূহের নিয়ন্ত্রক, এই জায়গাটা খেয়াল করতে হবে। এই অংশটুকু ছোট হয়ে গিয়েছে পরীক্ষা নিয়ন্ত্রক। এরপর পরীক্ষার সময় সংক্রান্ত সূচি, তাহলে সময় সংক্রান্ত সূচি এইটুকু, পরীক্ষার সময় সংক্রান্ত সূচি স্কুল ও কলেজে, এটা ছোট হয়ে কি হয়েছে, এই যে স্কুল কলেজ। আর সময় সংক্রান্ত সূচি এটি ছোট হয়েছে যে সময়সূচি। ফলে এখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে এই যে বাক্যটি রয়েছে, এই বাক্যটির মধ্যে যে অংশগুলো ছিল তা সংকুচিত হয়ে বা বাদ হয়ে বা ছোট হয়ে পরীক্ষা নিয়ন্ত্রক হয়েছে। এরপর আমরা পাচ্ছি সময় সংক্রান্ত সূচি, সেটি সময়সূচি হয়েছে স্কুল ও কলেজে। এই যে স্কুল ও, এখানে ওটা বাদ পড়েছে, এই যে ও, তাহলে এই ওটা এখানে লোপ পেয়েছে। এই যে লোপ পেল, এটিকে আমরা বলবো যে সমাস। তাহলে সমাস কি হচ্ছে, সংক্ষেপ করছে, এটির প্রমাণ আমরা এখানে পেয়ে যাচ্ছি যে এটি পরীক্ষা সমূহের নিয়ন্ত্রক থেকে পরীক্ষা নিয়ন্ত্রক, তারপর সময় সংক্রান্ত সূচি থেকে সময়সূচি স্কুল কলেজে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এই দ্বিতীয় বাক্যে এখানে সমাসের প্রয়োগ ঘটেছে। তাহলে প্রয়োগ, সমাসের প্রয়োগ কিভাবে হলো দেখুন, সময় সংক্রান্ত সূচি, তাহলে এখানে সময় আছে আর সূচি আছে, সংক্রান্ত এটা বাদ গিয়েছে। এই যে বাদ গিয়েছে, এটাকে আমরা বলতে পারি যে মধ্যপদের লোপ হয়েছে। আবার পরীক্ষা সমূহের, এখানে সমূহের বাদ গিয়েছে। তার মানে কি দাঁড়াচ্ছে, যে সমাস ভাষাকে, বাক্যকে সংক্ষেপ করবে। আরেকটি অর্থ হচ্ছে মিলন ঘটবে, অর্থাৎ এই পদগুলো মিলিত হয়ে একটা পদে রূপান্তর হবে। এবং আরেকটি হচ্ছে বহু পদের এক পদীকরণ, অর্থাৎ একের অধিক পদ থাকলে সেটি একটা পদে রূপান্তরিত হবে। আশা করি আমরা সমাস শব্দের যে অর্থ সেটি বুঝতে পেরেছি। এবং সমাসের ক্ষেত্রে আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় এখন দেখব, সেটি হচ্ছে সমস্ত পদ, ব্যাস বাক্য, এরপর রয়েছে যে সমস্যমান পদ। প্রথমত আসবে যে ব্যাস বাক্য আসলে কাকে বলে। ব্যাস বাক্য, দেখুন যে ব্যাস বাক্য কখন আমরা বলছি, যে মহান যে রাজা,
এটি কিন্তু ব্যাস বাক্য। কারণ এই পুরো বাক্যটি ছোট হয়ে কি হবে, মহারাজ, মহারাজ হবে, মহান যে রাজা, মহারাজ। এরপর আমরা আরো লিখতে পারি যে সিংহ চিহ্নিত আসন, সিংহাসন, সিংহ চিহ্নিত আসন, সিংহাসন। তারপর আমরা আরো বলতে পারি যে রক্ত রক্তের ন্যায় লাল, এটি হচ্ছে রক্ত লাল। এই যে আমরা এই বাক্যগুলো লিখতাম সেগুলো আবার ছোট হয়ে একটি পদে রূপান্তরিত হলো। ফলে ব্যাস বাক্য বলতে বোঝাচ্ছি যে বিগ্রহ বাক্য। ব্যাস বাক্যের আরো কিছু নাম রয়েছে, সেগুলো আমরা লিখছি বিগ্রহ বাক্য বা সমাস বাক্য। এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে এটি একটি বাক্য, এবং এই যে বাক্যটা যে ছোট হবে, ছোট হয়ে যে একটা মাত্র পদ, এখানে পদ কয়টা, একটা পদ, এই যে একটা পদে রূপান্তরিত লাভ করলো, এটিকে আমরা বলবো সমস্ত পদ। সমস্ত, সমস্ত পদ, সমস্ত অর্থ হচ্ছে সম্পূর্ণ, সম্পূর্ণ। তাহলে যা কিছু সম্পূর্ণ তাই তো 100, যা কিছু সম্পূর্ণ তাই তো 100। যেমন আমার কাছে এই কলমটি রয়েছে, এই কলমটিকে যদি বলি পার্সেন্টেজে, তাহলে এর নিচে কিন্তু 100%, একটি এখন 100%। কিন্তু এখানে যদি কেটে ফেলি, তাহলে কেটে ফেললে আমরা যদি বলি যে 2/1, তাহলে এটি হচ্ছে 50%, অর্ধেক। তাহলে সমস্ত পদ মানে হচ্ছে এরকম একটা পদ যে নিজে একাই 100 এবং এর মধ্যে কিন্তু এরা লুকায়িত রয়েছে। বুঝতে পারছি আমরা, আশা করি যে সমস্ত মানে সম্পূর্ণ। তাহলে সিংহাসন একটি সমস্ত পদ, এটিকে আমরা কিভাবে পাবো, আমরা সংজ্ঞাটা বা বক্তব্যটা এভাবে দিব যে ব্যাস বাক্যকে সংক্ষিপ্ত করলে বা ব্যাস বাক্য সংক্ষিপ্ত হয়ে, অর্থাৎ ব্যাস বাক্য সমাসবদ্ধ যে বাক্য রয়েছে সেটি সংক্ষিপ্ত হয়ে যে একটি মাত্র পদে রূপ লাভ করে সেটি হচ্ছে সমস্ত পদ। তার মানে সমস্ত পদ কি, ঠিক যেরকম আমরা যখন রান্না করি তখন কিন্তু আমরা বিভিন্ন এলিমেন্ট উপাদান দিয়ে একটা রেসিপি তৈরি করি, কিন্তু ওই রেসিপির মধ্যে কিন্তু আসলে আলু, পটল, ঝিঙা সব কিছুই থাকে, লবণ, তেল সব কিছুই থাকে। এগুলো যখন আলাদা আলাদা কিন্তু প্যাকেটে ছিল, আলাদা আলাদা জায়গায় ছিল, পেঁয়াজ, রসুন সব কিছুই। কিন্তু যখন আমরা রেসিপিটা রান্না করে ফেলি তখন কিন্তু একটার মধ্যেই সব কিছু থাকে। ঠিক এরকম পুরো বাক্যটা ছোট হয়ে একটা পদে রূপ লাভ করবে, ফলে এটিকে বলা হচ্ছে সমস্ত পদ। আর যখন আমরা ব্যাস বাক্য খুঁজতে যাব তখন বলবো সমস্ত পদকে ভাঙলে। তার মানে এই সমস্ত পদকে ভাঙলে আমরা যদি একটা রেসিপি হাতে নিই, সেই রেসিপি থেকে যদি বিভিন্ন উপাদান, যেমন আলু এক জায়গায় রাখি, পটল আরেক জায়গায় রাখি, মাছ আরেক জায়গায় রাখি, তারপর দেখা যাচ্ছে পেঁপে আরেক জায়গায় রাখি, এইরকম বিভিন্নভাবে সবকিছু যদি আলাদা করে রাখি তখন কি হবে, বিভিন্ন রকম পদ আমরা পেয়ে যাব। ঠিক ওইরকম মহারাজ যখন বলছি, এই মহারাজকে বিশ্লেষণ করলে ছোট ছোট বাচ্চারা চুইংগাম খেতে পছন্দ করে। চুইংগাম কি করা হয়, টেনে লম্বা করা যায়, আবার কি করে কিছুক্ষণ পরে ছোট করা যায়, আবার কিছুক্ষণ চিবিয়ে আবার লম্বা করে। তার মানে চুইংগাম তো মুখে একটাই আছে, কিন্তু এই চুইংগামকে কিন্তু টেনে লম্বা করা যায়। ঠিক মহারাজকে বিশ্লেষণ করলে, লম্বা করলে, এটিকে যদি আমরা বিশ্লেষণ করে লম্বা করি, বড় করি, তখন আমরা এই বাক্যটি পাবো। তাহলে এটি পাচ্ছি, এটি হচ্ছে বাক্য। এই বাক্যের নাম কি, এই বাক্যের নাম হচ্ছে ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য,
সমাস বাক্য, তার মানে এর নাম হচ্ছে তিনটা নাম, নাম তিনটা, ফলে এটিকে আমরা বলছি বাক্য। তাহলে আপনারা বলুন যে বাক্যের মধ্যে কি থাকে, বাক্য কিভাবে গঠিত হয়। শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তাকে পদ বলে, তার মানে বিভিন্ন রকম পদ দিয়ে বাক্য ব্যবহৃত হয়। তাহলে এটির নাম কি? ব্যাস বাক্য, অথবা বিগ্রহ বাক্য, অথবা সমাস বাক্য। তার মানে এটি একটি সমাস বাক্য। এই সমাস বাক্যের মধ্যে কি রয়েছে? পদ রয়েছে। তাহলে সমাস বাক্যের মধ্যে এগুলো, এটি একটি পদ, এটি একটি পদ, এটি একটি পদ। যেহেতু এই পদগুলো সমাস বাক্যের মধ্যে রয়েছে, তাই একে বলা হবে সমস্যমান পদ। আমরা কি বলবো? সমস্যমান পদ। তাহলে এটিকে আমরা বলবো সমস্যমান পদ। কি দাঁড়ালো? এই যে একটা সমস্যমান পদ, এই যে একটা সমস্যমান পদ, এটা আরেকটা সমস্যমান পদ। ঠিক এই যে একটা সমস্যমান পদ, একটা পদ, এই যে একটা পদ, বিভিন্ন রকম পদ মিলে কি হয়? বাক্য গঠন হয়। যেমন আমি ভাত খাই, এটি একটি সাধারণ বাক্য। এটা কি সাবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট, আর এটা হচ্ছে ভার্ব বা ক্রিয়া। ফলে আমরা এখানে কি পদ ব্যবহার করছি না? এটা একটা পদ, বিশেষ্য পদ ব্যবহার করি, ক্রিয়াপদ ব্যবহার করি, কর্মপদ ব্যবহার করি, এরকম বিভিন্ন রকম পদ ব্যবহার করে বাক্য গঠন করি। যেহেতু এটা সমাস বাক্য, খেয়াল করতে হবে এই বাক্যটা সমাস বাক্য, তাই এর মধ্যে যে পদগুলো বসবে এটাকে বলা হবে সমস্যমান পদ। ফলে খুব সহজেই কিন্তু আমরা বুঝতে পারছি যে ব্যাস বাক্য কাকে বলে। যখন বলবো ব্যাস বাক্য কাকে বলে, তখন আমরা মহারাজকে বিশ্লেষণ করলে, অর্থাৎ সমস্ত পদকে আমরা যদি বিশ্লেষণ করি, তাহলে এটির নাম হচ্ছে সমস্ত পদ। সমস্ত পদকে যখন আমরা বিশ্লেষণ করব, তখন আমরা একটা বাক্য পাবো। এই বাক্যটাকে আমরা বলবো ব্যাস বাক্য। আর বাক্যের মধ্যে কি থাকবে? এই যে বাক্যের মধ্যে পদ থাকবে। যেহেতু এটা সমাস বাক্য, তাই এটি সমস্যমান পদ। আশা করি আমরা বুঝতে পেরেছি। এবারে আমরা আসি যে পূর্বপদ আর পরপদ কাকে বলে। দেখুন যে এখানে আমরা লিখছি সিংহাসন, তাহলে এটি হচ্ছে সমস্ত পদের সামনের অংশকে বলা হচ্ছে পূর্বপদ, আর এটাকে বলা হচ্ছে পরপদ। এটি কিভাবে গঠিত হয়েছে? সন্ধি হয়েছে, সিংহ যোগ আসন, এই শব্দটা সন্ধি হয়ে গিয়েছে। ফলে এখানে সূত্রটা হচ্ছে স্বরেয় যোগ স্বরে আ, এটা মিলে কি হয়েছে? স্বরে আ হয়েছে, এবং এটা পূর্ববর্তী শব্দের শেষ ধ্বনি হয়ের সাথে বসবে, তাই এখানে সিংহাসন। ফলে এখানে দুটি অংশ পাচ্ছি, সিংহ ও আসন। এটি হচ্ছে পূর্বপদ, পূর্বপদ, আর এটি হচ্ছে পরপদ। এটির আরেকটি নাম হচ্ছে উত্তর পদ। খেয়াল করতে হবে, উত্তর শব্দের দুইটি অংশ, একটি হচ্ছে অর্থ, একটি হচ্ছে দিক। যেমন সে উত্তর দিকে যাচ্ছে, আরেকটি হচ্ছে উত্তর অর্থ হচ্ছে পরে পরে। যেমন আমার আমার বাড়ি নদীর পরে। যখন বলছি তখন বোঝা যাচ্ছে নদীর ওপারে, পরে। তাহলে এখানে পর হচ্ছে বোঝাচ্ছে যে উত্তর পদ মানে পরের পদ। ফলে এখানে গুরুত্বপূর্ণ বিষয় আমরা কি কি পাচ্ছি? যে পূর্বপদ, পরপদ বা উত্তর পদ,
উত্তরপদ। তারপর আজকে আমরা পড়লাম যে ব্যাস বাক্য, ব্যাস বাক্য পড়লাম। আজকে আমরা বললাম সমাসের অর্থ, সমাসের অর্থ। তারপর আমরা পড়লাম যে সমস্যমান, সমস্যমান পদ। তারপর সমাস কেন ব্যবহার হয়, শব্দ গঠনের জন্য সমাস ব্যবহার হয়। মূলত এই বিষয়টি নিয়ে আজকে আমাদের ক্লাস ছিল, কারণ আজকে আমরা সমাসের যে বেসিক অর্থ, বেসিক নিয়ে আলোচনা করছি, যে সমাস আসলে কাকে বলে, কেন এর তিনটি অর্থ রয়েছে, এবং অর্থ তিনটি হচ্ছে সংক্ষেপ করা, তারপর হচ্ছে বহুপদের একপদীকরণ এবং মিলন, এটি আমরা দেখেছি। এরপর সমাস গঠনের ক্ষেত্রে ব্যাস বাক্য কাকে বলে, সমস্ত পদ কাকে বলে, এবং সমস্ত পদের অংশ হচ্ছে পূর্বপদ ও পরপদ, সেটি আমরা দেখেছি। এবং আমরা দেখেছি যে সমস্যমান পদ কাকে বলে, পদ মানেই হচ্ছে সে বাক্যের অংশ। এটি আমরা খেয়াল করলে আমাদের এই ধরনের প্রশ্ন কখনো ভুল হবে না। আশা করি আমরা বুঝতে পেরেছি। ধারাবাহিকভাবে আমরা কিন্তু এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। এরপর আমরা সমাসের প্রকার ভেদ নিয়ে আলোচনা করব। আশা করি সবাই যুক্ত থাকবেন। সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।